আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোরআন শিক্ষার সহজ পাঠের আজকের এই মুক্তবর্ণের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আগের যে ক্লাসগুলো আছে আপনারা সকলেই উপভোগ করেছেন এবং সকলেই আপনাদের সেই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করেছেন। আপনারা শুধু আমার সাথে থাকুন। আশা করি আপনাদের সকল দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে আপনাদেরকে কোরআন শিখিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা আসলে উপলব্ধি করতে পারবেন কোরআন শিক্ষা কতটা সহজ। মাত্র ২৪টি ঘন্টা সময় আপনি আমাকে দিন। আস্তে আস্তে করে আপনি কোরআনের সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করতে পারবেন এবং নিজেকে কোরআনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আজকে কোরআন শিক্ষার সহজ পাঠের মুক্তবর্ণের ক্লাসের আমরা ৪ নম্বর ক্লাসে রয়েছি। আজকে আমাদের জন্য চমৎকার কিছু অনুশীলন অপেক্ষা করছে। চলুন শিক্ষার্থী বন্ধুগণ, দেখি আমাদের জন্য আজকের এই ক্লাসে কি কি অনুশীলন অপেক্ষা করছে। প্রথমেই আমাদের জন্য অপেক্ষা করছে যে আমরা একটি হরফ আমাদেরকে দেয়া থাকবে, অর্থাৎ প্রথমে উপরের ঘরে হরফের নাম লিখব এবং পরে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করব। প্রথমে আমাদেরকে একটি হরফ দেয়া থাকবে, সেই হরফটি আসলে কোন হরফ সেটা প্রথমে লিখব এবং আরেকটি কাঙ্ক্ষিত হরফ তৈরি করার জন্য সেখানে বলা হবে। আমরা পরবর্তীতে সেই হরফটিও সেখানে লিখব ইনশাআল্লাহ। এখন আমাদের যে প্রথম হরফটি রয়েছে হা, এটাকে আমরা কি বানাবো একটু দেখি। এটাকে আমাদেরকে কোন কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাটাকে আমাদেরকে জিম বানাতে হবে। তাহলে প্রিয় বন্ধুগণ, জিম বানাতে হলে কি করতে হবে? খুব বেশি কাজ নয়, আপনি এক কাজ করবেন, শুধুমাত্র মাঝখানে একটি নুক্তা দিয়ে দিবেন, তাহলেই হাটা কি হয়ে যাচ্ছে? জিম হয়ে যাচ্ছে। কত সহজ, তাই না? এরপরে এখানে যে দাল রয়েছে, এই দালকে বানাতে বলছে জাল। তাহলে এই দালকে জাল বানাতে হলে কি করতে হবে? আপনারা নিশ্চয়ই বলবেন যে ওস্তাদজি, এখানে শুধু উপর একটি নোক্তা দিয়ে দেন, তাহলেই এটা জাল হয়ে যাবে। কত সহজ, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে যে হা রয়েছে, এটাকে আমাদেরকে বানাতে বলা হচ্ছে খ। তাহলে আপনারা এখন বলবেন যে ওস্তাদজি, আপনি হায়ের উপরে একটা নুক্তা দিয়ে দিন, তাহলে এটা খ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর। এখন এখানে রয়েছে র এবং আমাদেরকে এটা বানাতে বলা হচ্ছে জা। এক্ষেত্রে আপনারা বলবেন যে উস্তাদজি, কোনো কিছুই করার দরকার নেই, শুধু উপরে একটি নুক্তা দিয়ে দিলেই এখানে রটা ঝা হয়ে যাবে। তাহলে দেখুন কত চমৎকারভাবে আমরা কিন্তু এই অক্ষরগুলো বলতে পারছি এবং কাঙ্ক্ষিত হরফও তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু এভাবে প্রতিটি ক্লাস বাই ক্লাস যদি অনুশীলন করেন, চর্চা অব্যাহত রাখেন, তাহলে আরও সহজেই কিন্তু আপনার এগুলো পেরে যাবেন ইনশাআল্লাহ। এরপরে এখানে যে হরফটি প্রথমে রয়েছে, এটা কিন্তু আপনারা সকলেই শুরুতেই বলে দিয়েছেন যে উস্তাদজি, এই হরফটি হলো সিন। হরফটি হলো সিন। এরপরে যে হরফটি রয়েছে, এটিও কিন্তু আপনারা দেখার সাথে সাথে বলে দিচ্ছেন যে উস্তাদজি, এই হরফটি হলো তা। এরপরে যে হরফটি রয়েছে, সেই হরফটি হলো সদ। এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটি হলো ত। তাহলে এখন দেখি আমাদেরকে এই সিনকে কি বানাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে সিনকে শিন বানাতে বলা হচ্ছে। তাহলে খুবই সহজ, আপনারা বলে দিচ্ছেন যে ওস্তাদজি, এক কাজ করুন, সিনের উপরে শুধু 3টা নুক্তা দিয়ে দিন, তাহলে এই সিনটা কি হয়ে যাবে? শিন হয়ে যাবে। এরপরে এখানে তা রয়েছে, এখানে তাকে সা বানাতে বলা হচ্ছে। আপনারা বলবেন যে ওস্তাদজি, এখানে 2টা নুক্তা রয়েছে, এই 2টা নুক্তার উপরে শুধু একটা নুক্তা দিয়ে দিন, তাহলেই সেটি সা হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছি সদ রয়েছে, তাহলে এই সদকে কি বানাতে বলা হচ্ছে? দদ বানাতে বলা হচ্ছে। তাহলে আপনারা খুব সহজেই বুঝে গেছেন, সদ আর দদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধু একটি নুক্তা দিয়ে দিতে হবে উপরে, ব্যাস সুন্দরভাবে সটা দদ হয়ে গেল। এরপরে এখানে রয়েছে ত, তাহলে তকে বানাতে বলা হবে জ। তাহলে ত আর জয়ের শুধু পার্থক্য হচ্ছে একটি নুক্তা। আমরা তয়ের উপরে কি করব? একটি নুক্তা দিয়ে দিব। কত সুন্দরভাবে তটা জ হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখি যে এখানে যে প্রথম হরফটি রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখার সাথে সাথেই বলে দিচ্ছেন যে উস্তাদজি, এটি হলো আইন। এটি হলো আইন। এরপরে যেটি রয়েছে, এই হরফটি হলো ফা। এরপরে আমরা এখানে যে হরফটি দেখতে পাচ্ছি, এটি হলো
হা। এরপরে আমাদের এখানে যে হরফটি রয়েছে সেটি হলো বা। তাহলে এখন আমরা দেখি যে শুরুতে এই আইন, এই হরফটাকে আমরা কোন হরফ বানাবো। এই আইনকে এখানে গইন বানাতে বলা হচ্ছে। তাহলে আইন এবং গইনের মধ্যে পার্থক্য শুধু কি একটি নুক্তা। কাজ করুন, এই আইনের উপরে একটি নুক্তা দিয়ে দিন, তাহলেই এটি কি হয়ে যাচ্ছে, গইন হয়ে যাচ্ছে। এই ফা, এখন ফাকে আমরা কি বানাবো, কফ বানাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফায়ের উপরে একটি নুক্তা রয়েছে। তাহলে বলুন তো কফের মধ্যে কয়টি নুক্তা থাকে? বলে দিবেন যে উস্তাদজি, কফে তো দুইটি নুক্তা থাকে। তাহলে কি করতে হবে, এই ফায়ের একটি নুক্তার সাথে আরেকটি নুক্তা যুক্ত করলেই সেটা কি হয়ে যাচ্ছে, কফ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এই তো আপনারা সকলেই খুব সুন্দরভাবে পারছেন। এরপরে এখানে রয়েছে হা, যেটাকে আমরা গোল হা বলে থাকি। তাহলে এখন এই হাটাকে আমরা বানাবো হলো গোলতা। তাহলে বলুন তো যে হায়ের সাথে গোলতার পার্থক্যটা কোথায়? হায়ের সাথে গোলতার পার্থক্যটা হলো উপরে দুইটি নুক্তা থাকা না থাকা। তাহলে যদি এই হায়ের উপরে আমরা দুইটি নুক্তা দিয়ে দিই তাহলে কিন্তু এটি গোলতা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এরপরে এখানে রয়েছে বা। তাহলে বায়ের নিচে আমরা একটি নুক্তা দেখতে পাচ্ছি। তাহলে এই বাকে ইয়া বানাতে বলা হচ্ছে। এখন ইয়া করতে হলে কি করতে হবে? আমরা জানি যে ইয়ায়ের নিচে দুইটি নুক্তা থাকে। তাহলে বায়ের নিচের এই একটি নুক্তার সাথে যদি আরেকটি নুক্তা আমরা যুক্ত করি তাহলেই সেটি ইয়া হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, কত সহজ তাই না, কত সুন্দর। এরপরে আমাদের জন্য আরেকটি চমৎকার অনুশীলন, বাংলা থেকে আরবি এটাকে রেখা টেনে মিল করব। দেখে আমাদের জন্য বাংলা থেকে আরবি কোন কোন হরফ রয়েছে। দেখুন এখানে শুরুতেই রয়েছে আলিফ। তাহলে আপনি একটু লক্ষ্য করুন যে এই যে চারটি হরফ এখানে রয়েছে, এই হরফের মধ্যে আলিফ কোথায় রয়েছে। সাথে সাথে আপনারা বলে দিচ্ছেন যে উস্তাদজি এই যে 2 নম্বরে এটি হলো আলিফ। তাহলে কি করুন, আলিফটাকে এই বাংলা অক্ষরের সাথে এই আরবি অক্ষরটা মিলিয়ে দিন। এরপরে বাংলায় লেখা আছে বা। দেখুন তো এখানে 4টি হরফের মধ্যে কোথায় বা রয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ এইখানে বা রয়েছে। তাহলে এই 2 নম্বরের সাথে একেবারে শেষেরটা রেখা টেনে দিন। এরপরে এখানে রয়েছে তা। তাহলে দেখুন তো এই 4টির মধ্যে তা কোথায়? ঠিক এই তায়ের বরাবরে কিন্তু তা রয়েছে, এখানেও রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে দেখা যাচ্ছে সা। দেখুন তো এই 4টির কোথায় সা রয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতেই সা রয়েছে। তাহলে একেবারে শেষের সাথে এই শুরুর রেখা টেনে সা মিলিয়ে দিন। তাহলে আমাদের এই 4টা খুব সুন্দরভাবেই শেষ হলো। এরপরে এখানে শুরুতেই রয়েছে হা। তাহলে দেখুন তো এই 4টি হরফের মধ্যে কোথায় হা রয়েছে? বলবেন যে উস্তাদজি এখানে 2 নম্বরেই কিন্তু হা রয়েছে। তাহলে এই হায়ের সাথে 2 নম্বরের একটি রেখা টেনে দিন। এরপরে এখানে রয়েছে জিম। তাহলে দেখুন এখানে 3 নম্বরে আমরা জিম দেখতে পাচ্ছি। তাহলে এই 2 নম্বর জিমের সাথে 3 নম্বরে আরবি জিমের রেখা টেনে দিন। এরপরে এখানে দেখতে পাচ্ছি খ। বলবেন যে উস্তাদজি খ তো একেবারে শুরুতে রয়েছে। তাহলে কি করবেন, এই খটাকে একেবারে শুরুর দিকে নিয়ে যাবেন। এরপরে একেবারে শেষে দেখুন এখানে সিন রয়েছে এবং আমাদের আরবির ক্ষেত্রেও একেবারে শেষেই কিন্তু এই সিন রয়েছে। তাহলে এই শেষের 2টা একসাথে রেখা টেনে মিলিয়ে দিন। এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবেই বাংলা থেকে আরবি রেখা টেনে মিলাতে পারছি। এরপরে আমাদের জন্য এখানে শুরুতেই যেই হরফটি রয়েছে সেটি হলো দাল। তাহলে দেখুন এখানে এই 4টি হরফের প্রথম কোথায় দাল রয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয়তে দাল রয়েছে। তাহলে এই শুরুর দাল বাংলাটাকে আরবি দ্বিতীয় দালের সাথে রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে এখানে রয়েছে সদ। তাহলে কি করুন, দেখুন এখানে সব শেষে রয়েছে সদ। তাহলে এইখানে এই রেখাটা এখানের সাথে মিলিয়ে দিন, তাহলে কিন্তু এখানে মিলে যাচ্ছে সদ। এরপরে এখানে আমাদেরকে শিন মিলাতে বলা হচ্ছে। তাহলে এই শিনও 3 নম্বরে রয়েছে। আমরা এই আরবির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি শিনটা 3 নম্বরই আছে। তাহলে এখানে একটা লম্বা রেখা টেনে দিন, বাস শিন এই 2টা একসাথে হয়ে যাচ্ছে। একেবারে শেষে এখানে রয়েছে র, আর ঠিক এই আরবির ক্ষেত্রে একেবারে শুরুতে রয়েছে র। তাহলে শেষ আর শুরু রেখা টেনে মিলিয়ে দিন, বাস এটা কি হয়ে যাচ্ছে, র হয়ে যাচ্ছে। এরপরে দেখুন যে এখানে শুরুতে রয়েছে জাল। তাহলে এই 4টার মধ্যে জাল কোথায়? বলবেন যে উস্তাদজি জাল তো 2 নম্বরে রয়েছে।
এক কাজ করুন, 1 নম্বরের সাথে 2 নম্বরের রেখা টেনে দিন, বাস এটা জাল হয়ে যাচ্ছে। এরপরে আমাদেরকে এখানে দদ এটা কোথায় আছে দেখতে হবে। বলবেন যে উস্তাদজি এখানে তো দদ 3 নম্বরে রয়েছে, তাহলে এক কাজ করুন, 2 নম্বরের সাথে 3 নম্বরের রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে এখানে রয়েছে যা, যেটা 3 নম্বরে। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে যা একেবারে উপরের অংশে রয়েছে, তাহলে এই 3 নম্বরের সাথে 1 নম্বরের রেখা টেনে দিন, বাস ঝায়ের রেখা আমরা টেনে দিলাম। সর্বশেষ এখানে রয়েছে আইন, আর আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ রয়েছে আইন। একটা লম্বা রেখা টেনে এই আইনের সাথে আরবি আইন মিলিয়ে দিন, তাহলে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই রেখাগুলো মিলাতে পারছি। এরপরে শুরুতেই এখানে আমাদেরকে বাংলায় লেখা রয়েছে ত, তাহলে দেখুন তো এই 4টি হরফের মধ্যে কোন জায়গায় ত রয়েছে। বলবেন উস্তাদ যে আমরা দেখতে পেয়েছি 2 নম্বরেই আমরা ত দেখতে পাচ্ছি, তাহলে এই ত এর সাথে রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে ফা রয়েছে, সেই ফাটা একেবারে 4 নম্বরে, তাহলে ফা এর সাথে ফায়ের রেখা টেনে মিলিয়ে দিন। এরপর রয়েছে এখানে জ, এক কাজ করুন, জটা সোজাই রয়েছে 3 নম্বরে, দুইটাই সোজা রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে সর্বশেষ রয়েছে কফ, আর এইখানে আমরা সবার উপরে দেখতে পাচ্ছি কফ, তাহলে কি করুন, একেবারে শেষের সাথে উপরের রেখা টেনে কফটা মিলিয়ে দিন। এরপরে এখানে শুরুতেই রয়েছে গইন, এখানে দেখুন তো কোথায় গইন রয়েছে। বলবেন যে উস্তাদজি এখানে 2 নম্বরে গইন রয়েছে, তাহলে 1 নম্বরের সাথে 2 নম্বরের রেখা টেনে গইনটা মিলিয়ে দিন। এরপরে রয়েছে কাফ, এখানে দেখুন 3 নম্বর রয়েছে কাফ, তাহলে এই 2 এর সাথে 3 এর রেখা টেনে দিন, কাফ হয়ে যাচ্ছে। এরপরে এখানে রয়েছে লাম, এখানে দেখুন সবার শুরুতেই রয়েছে লাম, তাহলে এই লামের সাথে এই লামের রেখা টেনে দিন। এরপরে এখানে রয়েছে মিম, এখানেও সবশেষে রয়েছে মিম, তাহলে এই মিমের সাথে মিমের রেখা টেনে মিলিয়ে দিন। এইভাবে আমরা এর পরে যেগুলো রয়েছে সেগুলোও করব। এখানে দেখুন শুরুতে রয়েছে নুন, আর এইখানে 2 নম্বরে নুন, বাস একটা রেখা টেনে দিন, হয়ে যাচ্ছে। এখানে রয়েছে ওয়াও 2 নম্বরে, আর এইখানে আরবির ক্ষেত্রে রয়েছে 4 নম্বরে, তাহলে একটা রেখা টেনে দিন, এটাও মিলে যাচ্ছে। এখানে রয়েছে হামজা 3 নম্বরে, ঠিক একইভাবে আরবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হামজাটা 3 নম্বরই রয়েছে, তাহলে এই হামজাটা একসাথে মিলিয়ে দিন। সর্বশেষ এখানে রয়েছে তা, আর আরবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরে রয়েছে তা, তাহলে এই দুইটার সংযোগ স্থাপন করে দিন রেখা টানার মাধ্যমে। এখানেও কিন্তু সুন্দরভাবে আমরা রেখাগুলো টানতে পারছি। এখানে 2 রকম ইয়াই রয়েছে, তাহলে আমরা প্রথমে এই ইয়ার সাথে এখানে 2 নম্বরের ইয়ার রেখা টানব। এরপরে এখানে রয়েছে হা, হা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে রয়েছে, আমরা হায়ের সাথে এখানে রেখা টেনে দিই। এরপরে সর্বশেষ ইয়া, এখানে দেখতে পাচ্ছি সবার উপরে ইয়া রয়েছে, তাহলে সেখানে আমরা রেখা টেনে মিলিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বাংলা থেকে আরবির এই অক্ষরগুলো কিন্তু রেখা টেনে মিলাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এর পরের যে অনুশীলনগুলো সেগুলোও কিন্তু আপনারা খুব চমৎকারভাবে পারবেন। আপনারা শুধু লেগে থাকুন, আস্তে আস্তে বুঝতে থাকুন, শিখতে থাকুন, আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন, দেখবেন কোরআন শেখা কতটা সহজ। এখন আমরা একটি অনুশীলন করব, সেটি হলো সহিহ উচ্চারণের অনুশীলন, অর্থাৎ আমরা যেই উচ্চারণগুলো করি এটা বিশুদ্ধ হচ্ছে কিনা, বা কিভাবে এই উচ্চারণটা বিশুদ্ধ হবে এবং সহিহ হবে। আমাদের উচ্চারণ যেটাকে আমরা বলি মাখরাজ, এই উচ্চারণের জায়গাটা ঠিক আছে কিনা, এখন আমরা এরকম কিছু অনুশীলন করব ইনশাআল্লাহ। আসুন, শুরুতেই আমাদের এইখানে কিছু অনুশীলন দেওয়া রয়েছে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ আপনারা বারবার করে পড়বেন, বারবার আত্মস্থ করার চেষ্টা করবেন। আমি যেভাবে আপনাদেরকে বলে দিব ঠিক সেইভাবে নিজেও চর্চা করার চেষ্টা করবেন, দেখবেন আপনারও কিন্তু মাখরাজগুলো ঠিক হচ্ছে। দেখুন এখানে শুরুতে রয়েছে হা হামজা আলিফ, হা হামজা আলিফ, আপনারা এগুলো বারবার পড়তে থাকুন। এখানে অনেকবার দেওয়া রয়েছে, আপনারা আরও বারবার এগুলোকে চেষ্টা করুন। হা হামজা আলিফ, হা হামজা আলিফ, এগুলো কিন্তু মুখ দিয়ে বের হবে, ভিতর থেকে আসবে না। এগুলো মুখ দিয়ে শ্বাসের মাধ্যমে আপনার যেই নিঃশ্বাস রয়েছে
আওয়াজ রয়েছে এখান থেকেই বের হবে। হা, হামজা, আলিফ, এগুলো আপনারা বারবার চর্চা করতে থাকুন। এরপরে এটা যখন আপনাদের চর্চা করা শেষ হয়ে যাবে, এরপরে আপনারা দ্বিতীয় ধাপে আসবেন। এতক্ষণ কিন্তু আপনারা একেবারে শুরু থেকে আমরা উচ্চারণ করেছি, যেটা কণ্ঠনালীর কোনো চাপ ছিল না। এখন আমরা যে অনুশীলনটা করব, এটা কিন্তু কণ্ঠনালীর একেবারে ভেতর থেকে, মাঝখান থেকে আসবে। দেখুন এখানে রয়েছে হা, হা। দেখেন এই যে আমাদের এখানে যে উঁচু জায়গাটা রয়েছে গলার, এইখান থেকে এই হা, এরপরে হলো আইন, এই দুইটা হরফের উচ্চারণ কিন্তু ঠিক গলার কণ্ঠনালীর মাঝ বরাবর থেকে আসবে, একেবারে ভেতর থেকে আসবে। আমার সাথে আপনারা উচ্চারণ করুন, হা, হা, আইন, হা, আইন, হা, আইন। এইভাবে আপনারা যতবার পারবেন ততবার উচ্চারণ করতে থাকুন। দেখবেন আপনি যদি শুরুতে কিছুটা না বুঝে থাকেন, কিংবা একেবারে মাঝখান থেকে নাও এসে থাকে, আপনি 2 বার, 3 বার, 5 বার, 10 বার ট্রাই করুন। দেখবেন যে আপনি খুব সুন্দরভাবেই একেবারে কণ্ঠনালীর মাঝখান থেকেই হা এবং আইনের উচ্চারণটা করতে পারছেন ইনশাআল্লাহ। এইভাবে হা এবং আইনের অনুশীলন যখন আপনাদের শেষ হয়ে যাবে, এরপরে আপনাদের জন্য যে অনুশীলন থাকবে সেটা হলো তা, ত, তা, তা, ত, তা। দেখুন আমাদের যে জিহ্বা রয়েছে, জিহ্বার একেবারে যে অগ্রভাগ, সামনের জায়গাটা রয়েছে, ঠিক এই সামনের জায়গাটার সাথে আমাদের উপরের যে দাঁত রয়েছে, দাঁতের অংশটা রয়েছে, সেই দাঁতের পাটির সাথে আমাদের জিহ্বার অগ্রভাগটা আমরা মিলাবো। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তা, ত, তা এগুলো উচ্চারণ করতে পারবো। আমার সাথে আপনারা একটু পড়ুন, তা, ত, তা, তা, ত, তা, তা, ত, তা। দেখুন এইভাবে যদি আপনারা এই তা, ত এবং তায়ের উচ্চারণ প্র্যাকটিস করতে থাকেন, এটাও কিন্তু আপনাদের খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এই উচ্চারণের এই অনুশীলনগুলো যদি আপনাদের শেষ হয়ে থাকে, এরপরে আপনারা যে অনুশীলনটি করবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুশীলন। সেটা হলো দাল, দদ, দাল, দদ। আমাদের জিহ্বার আগার সাথে আমাদের যে উপরের মাড়ি রয়েছে, এই মাড়ির সাথে এই দাল এবং দদের উচ্চারণের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখান থেকেই দাল এবং দদটা উচ্চারণ করা হয়। তাহলে আপনারা সকলে আমার সাথে বলুন, দাল, দদ, দাল, দদ। এইভাবে আপনারা দাল এবং দদের উচ্চারণটা অনেকবার করতে থাকুন। এরপর এই দাল এবং দদ আপনারা যখন উচ্চারণ শেষ করে ফেলবেন, এটার প্র্যাকটিস যখন আপনাদের শেষ হয়ে যাবে, এরপরে আপনারা আরও একটি উচ্চারণের প্র্যাকটিস শুরু করে দেবেন। সেটি হলো থা, সিন, সদ, থা, সিন, সদ। এগুলো আপনারা আস্তে আস্তে উচ্চারণ করবেন। থা, আমরা আগেও বলেছি যে থায়ের উচ্চারণটা কিন্তু খুব হালকাভাবে হবে। থা, আমাদের জিহ্বার একেবারে যে মাথাটা রয়েছে, ঠিক উপরের দাঁতেরও একেবারে যে নিচের অংশটা রয়েছে, সেটার সাথে এই দুইয়ের মাঝখান দিয়ে হালকা একটু বাতাস বের হয়ে যাবে। আপনি দেখুন, আপনার হাতটা সামনে রাখুন, এরপরে উচ্চারণ করুন হ্যাঁ, হ্যাঁ। দেখবেন হালকা একটু বাতাস আপনার দাঁত এবং জিহ্বার মাঝখান থেকে বের হচ্ছে। তাহলে এখানে হচ্ছে থা, সিন, সদ। আপনারা আমার সাথে পড়ুন, থা, সিন, সদ, থা, সিন, সদ। এইভাবে এই তিনটার উচ্চারণের অনুশীলন যখন আপনাদের শেষ হয়ে যাবে, এরপরে আপনারা আরও 2টি হরফের উচ্চারণ করবেন। সেই 2টি হরফ হলো কফ, কাফ, কফ, কাফ। কফ এবং কাফের উচ্চারণও কিন্তু আমাদের গলার ভিতর থেকে আসবে, সেটাও কিন্তু একটু চাপ দিয়ে হবে। কফ, কাফ। আমার সাথে আপনারা এইভাবে কফ এবং কাফ এই 2টার উচ্চারণ অনুশীলন করতে থাকুন। এই 2টার অনুশীলন যখন আপনাদের শেষ হয়ে যাবে, এরপরে আপনারা 4টি হরফের অনুশীলন একসাথে করবেন। এই 4টি হরফ হলো জিম, দাল, দ, জা। জিম, দাল, দ, জা। জিম, দাল, দ, জা। ঠিক এইভাবে আপনারা এই 4টি হরফের অনুশীলন শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ।
এই 4টি হরফ যখন শেষ হয়ে যাবে এরপরে আপনারা এর পরের হরফগুলোর অনুশীলনের দিকে চলে যাবেন। এরপরে রয়েছে হা, হামজা, আলিফ। এটা একেবারে শুরুতে আমরা যখন পড়েছি ঠিক ওইটার সাথে কিন্তু এটা একইভাবে আমরা আবার উচ্চারণ করব। হা, হামজা, আলিফ, হা, হামজা, আলিফ। এরপরে আমাদের এই অনুশীলনগুলো যখন শেষ হয়ে যাবে এরপরে আমরা আবার ট্রাই করব যে আমাদের এই যে শুরুর দিকে আমরা যেগুলো পড়েছিলাম এগুলোর সাথে এগুলো আবার রিলেট করার চেষ্টা করব। দেখুন এখানে আবার রয়েছে হা, আইন। আমরা কিন্তু হা এবং আইন কোথা থেকে উচ্চারণ হয় আমরা কিন্তু এটা অলরেডি বলে ফেলেছি। তাহলে আমার সাথে বলুন হা, আইন, হা, আইন। এরপরে এটা অনেকবার বলার পরে আপনারা আবার চলে আসুন তা, ত, তা এই অনুশীলনের মধ্যে। এটাও কিন্তু আমরা বলে দিয়েছি কিভাবে কোথায় উচ্চারণ করতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে তা, ত, তা, এরপরে আবার আপনারা আরেকটি যে অনুশীলন রয়েছে আমরা যেখানে বলেছিলাম দাল এবং দত, এই অনুশীলনটা আবার করুন। আবার এসে এখানে আবার পড়ুন দাল, দত। এর আগে কিন্তু আমরা বারবার পড়েছি, এখন সেইটাই এখন বাস্তবভাবে প্রয়োগ করুন এবং খুব সহজেই বলে ফেলুন যে এটা হলো দাল, এটা হলো দত। কিভাবে উচ্চারণ হবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এরপরে একেবারে শেষের দিকে এখানে রয়েছে সা, সিন, সদ। এটার উচ্চারণও কিন্তু আমরা করে ফেলেছি এবং কোথা থেকে কিভাবে উচ্চারণ করতে হবে সেটাও কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন। এরপরে এতক্ষণ আমাদের যেভাবে উচ্চারণ ছিল ঠিক এই একই জিনিসটাকে একটু ভিন্নভাবে আমরা আরেকটু অনুসরণ করার চেষ্টা করব। সেটা হলো হরফ দিয়ে মাখরাজ। হরফ দিয়ে মাখরাজ এখানে জিনিস একই, বাকি কাইফিয়াত বা পদ্ধতি একটু ভিন্ন। আপনারা যেভাবে পড়েছেন একইভাবে পড়ুন, কোনো সমস্যা নেই। এখানে রয়েছে কফ, কাফ, কফ, কাফ। বাস আপনারা এটা পড়তে থাকুন, এটা কণ্ঠনালীর ভিতর থেকে আসবে। দেখুন কফটা আপনারা যখন দেখছেন তখন আপনারা বলে ফেলুন যে এটা কণ্ঠনালীর ভিতর থেকে উচ্চারিত হওয়া হরফ। কফ, কাফ বলার পরে এরপরে আপনারা এই যে আগে আমরা বলেছিলাম আগে যে 4টা হরফ করেছি একই কিন্তু আবার চলে এসছে। সেটা হলো জিম, দাল, ল, ঝা। এটা যখন দেখে ফেললেন তখন কিন্তু দেখুন যে প্রথমটা জিম, এটা জিহ্বার মধ্যখান থেকে হয়। এরপরে দাল, ল, ঝা, এই 3টে কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয়, সেটা হলো জিহ্বার আগা থেকে এবং উপরের দাঁতের সাথে লাগিয়ে। তাহলে এটাও আপনারা এভাবে করে ফেলুন জিম, দাল, ল, ঝা। এভাবে আপনারা এটা বারবার পড়তে থাকুন। এরপরে আমাদের যে আরেকটি চমৎকার অনুশীলন বা কুইজ, যেটি এই কুইজ এখন আমরা দেখব যে আমাদের জন্য কি কুইজ রয়েছে। অর্থাৎ এতক্ষণ আমরা যে বিষয়গুলো পড়লাম সেই বিষয়গুলো থেকে একটা চমৎকার কুইজ কিন্তু এখন আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখি আমাদের জন্য সেই কুইজটি কি। সেই কুইজটি হলো যে ত দিয়ে উচ্চারণ শুরু হয় এমন হরফ দুটি কি কি। আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করেছেন তারা কিন্তু খুব সহজে এটা বুঝতে পারছেন যে ত দিয়ে উচ্চারণ শুরু হয় এমন হরফ দুইটি হলো, 1 নম্বর হলো তা, 1 নম্বর হলো তা, এরপরে হলো ত। তাহলে আপনারা কিন্তু এই উত্তরটা অটোমেটিক আগে থেকেই জানেন এবং আপনারা বলেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আমরা যে এতক্ষণ শিখলাম আসলে আমরা সেটা কতটুকু ক্যাচ করতে পেরেছি, সেটা আসলে কতটুকু আমরা ধারণ করতে পেরেছি, এই বিষয়টি এখন আমরা যাচাই করব। এজন্য আমরা এটার নাম দিয়েছি মেধা যাচাই পর্ব। অর্থাৎ আপনি দেখলে বুঝতে পারেন কিনা যে আসলে আমরা যে হরফটা লিখছি আপনার জন্য সেই হরফের ভাঙা অংশ আমরা আপনার জন্য এখানে উপস্থাপন করব। অর্থাৎ একটা হরফকে 2 পার্টে ভাগ করে আমরা এখানে লিখব এবং কোনটা কোনটার সাথে মিলবে এটাকে আপনাকে বলতে হবে, যাচাই করতে হবে। তো আসুন দেখি আমাদের কোনটার সাথে কোনটা মিল রয়েছে। দেখুন এখানে হায়ের একটা অংশ রয়েছে, এরপরে দেখুন জিমের একটা অংশ রয়েছে, এরপরে দেখুন খয়ের একটা অংশ রয়েছে, আবার এদিকে দেখুন সিনের একটা অংশ রয়েছে, শিনের একটা অংশ রয়েছে, লামের একটা অংশ রয়েছে। এখন আপনাকে যাচাই করতে হবে যে এইখানে যে হায়ের অংশ রয়েছে তাহলে এইখান থেকে হায়ের কোন অংশটা এটার সাথে যাবে, অর্থাৎ হায়ের অংশটা এখানে কোনটা। আপনারা যারা এতক্ষণ
খুব ভালোভাবে আমাদের ক্লাসগুলো করেছেন তারা কিন্তু বুঝে ফেলছেন যে এখানে হায়ের সাথে এখান থেকে কোন অংশটা যুক্ত হবে। আপনারা বলে ফেলুন তো যে এখান থেকে হায়ের কোন অংশটা এই শুরুর দিকে যুক্ত হবে। আপনারা কিন্তু এইগুলো স্ক্রিনশট দিয়ে এরপরে একটু চিন্তা করে এরপরে দেখবেন যে কোনটার সাথে কোনটা যুক্ত হচ্ছে। দেখুন এখানে যে হরফগুলো রয়েছে এখান থেকে আপনারা যদি একটু দেখেন যে এখানে হায়ের সাথে সঙ্গতিপূর্ণ হরফটি হলো বা অংশটি হলো এই যে 2 নম্বরে রয়েছে এইখানে, তাহলে এইটার সাথে এটার হায়ের একটা সম্পর্ক। তাহলে দেখুন এটার সাথে মিললে কিন্তু হায়ের পূর্ণ আকৃতি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখুন জিমের একটা অংশ রয়েছে, তাহলে এই যে 6টি হরফের অংশ এখানে রয়েছে এই জিমের এইখানে গিয়ে কোনটা মিলবে আপনারা একটু যাচাই করুন, একটু ভাবুন, একটু অনুধাবন করুন, এরপরে দিকে তাকান। এরপর কিন্তু আপনি খুব স্বাচ্ছন্দ্যে বলে দিতে পারবেন যে উস্তাদজি জিম তো হলো এই যে 3 নম্বরে যেটা রয়েছে সেটা। দেখুন আপনি এই 3 নম্বরে এটার সাথে একসাথে মিলিয়ে দিন, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, জিম হয়ে যাবে। এরপর একটু দেখুন যে এখানে রয়েছে খ, তাহলে আপনি আরেকটু অনুধাবন করুন, একটু আপনার নজরকে এখানে ঝালাই করুন, দেখবেন যে আপনি নিশ্চয়ই বলে দিতে পারছেন যে উস্তাদজি একেবারে শুরুতে রয়েছে খ, এটাই এখানের সাথে মিলবে, তাহলে কি হয়ে যাবে, এটা খ হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা এই নিচের অংশের সাথে জুড়ে দেই তাহলে কিন্তু সেটা খ হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে সুন্দরভাবে ক্ষয়ের আকৃতি তৈরি হয়ে গিয়েছে। এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি সিন রয়েছে, তাহলে এই সিনকে আপনারা যদি একটু দেখুন যে এইখানে সিনের শুরুর অংশ কোনটা, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বলে ফেলবেন যে উস্তাদজি এই যে এই মাথাটা দেখা যাচ্ছে এটাই হলো সিনের শুরুর অংশ। তাহলে আমরা এটার সাথে এটা একটু মিলিয়ে দেখি যে আসলেই এটা সিনের মাথা কিনা। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দরভাবে এই সিনের অংশটা এখানে জুড়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে রয়েছে শিন, তাহলে দেখুন তো এই যে এখানে যে আকৃতিগুলো রয়েছে সেই কোন আকৃতির এই শিনের সাথে মিলবে। আপনি কিন্তু বলে ফেলেছেন যে উস্তাদজি একেবারে শেষের দিকে যে আকৃতি রয়েছে এটাই এটার সাথে মিলবে, তাহলে কি হয়ে যাবে, এটা শিন হয়ে যাবে। দেখুন কত সুন্দর এটা শিন হয়ে গেছে। এরপর এখানে রয়েছে লাম, তাহলে দেখুন এখানে যেই সবগুলো রয়েছে তার মধ্যে একটি মাত্র বাকি রয়েছে, এই যে লম্বা আলিফের মতো, এটা যদি আমরা এটার শুরুতে লাগিয়ে দেই তাহলে কিন্তু সেটা লাম হয়ে যাচ্ছে। এই যে দেখুন এটা কত সুন্দরভাবে লাম হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই বিষয়টা সকলে বুঝতে পারছি যে এখানে আমাদেরকে একটা হরফকে ভেঙে 2 টুকরো করে সেটাকে পরিচিত করা হচ্ছে আমাদের সাথে। অর্থাৎ এই হরফগুলো কিন্তু সবসময় এভাবে পূর্ণ আকৃতির থাকবে না, বরং এরকম ভাঙা আকৃতির থাকবে। তখন কিন্তু আমাদের এটা দেখে বুঝতে হবে, শিখতে হবে যে হ্যাঁ এই ভাঙা আকৃতি এরকম হলে এটা খ হয়, এরকম হলে এটা হা হয়, এরকম হলে এটা জিম হয়। তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো শিখতে পারছি। এরপরে আমরা আবার দেখব যে এটার সাথে কোন কোন হরফ আমরা মিলাবো। শুরুতেই দেখুন এখানে রয়েছে আইন, তাহলে আপনারা একটু দেখেন এই যে 6টি হরফের ভাঙা অংশ রয়েছে এইখানে আইনের অংশের সাথে আইনের শুরুর অংশ কোনটা, আইনের শুরুর অংশ কোনটা একটু তাকান তো, দেখুন তো কেউ পারেন কিনা। আমি আপনাদের একটু সময় দিচ্ছি, এই সময় নিয়ে একটু দেখুন যে এখানে এই আইনের অংশটা কোথায় হবে। বলবেন যে উস্তাদজি মিলাতে পারছি না, এখানে আমি দেখতে পাচ্ছি হামজায়ের মতো একটা মাথা দেখা যাচ্ছে, এটা যদি আমি শুরুর দিকে লাগাই তাহলে হয়তো এটা আইনের মতো দেখা যাবে। চলুন তো আমরা এই হামজায়ের মতো এই অংশটাই শুরুর দিকে লাগিয়ে নিই, তাহলে কি আইন আসলেই হচ্ছে কিনা। মাশাআল্লাহ, দেখেন এখানে কত সুন্দরভাবে এই হামজার মতো এই অংশটা ওখানে লাগানোর কারণে সেটা কি হয়ে গেল, আইন হয়ে গেল। কত চমৎকার, তাই না? মাশাআল্লাহ। এরপরে দেখুন এখানে হচ্ছে গয়ন, তাহলে আইন আর গয়নের দৃশ্য কিন্তু একই রকম, পার্থক্য শুধু একটি নুক্তা। তাহলে বলবেন যে উস্তাদজি হ্যাঁ একই রকম, যেহেতু একটি নুক্তা থাকবে তাহলে এই যে নিচের অংশটা রয়েছে এটাই হলো গয়নের শুরুর অংশ। আসুন আমরা এটার সাথে এই গয়নের শুরুর অংশটা মিলিয়ে দিই, তাহলে দেখি এখানে আসলেই কি গয়ন হচ্ছে কিনা। মাশাআল্লাহ, এখানে দেখুন কত সুন্দরভাবে গয়নের আকৃতিটা দেখা যাচ্ছে। এরপরে এখানে
সদ রয়েছে। দেখুন তো এগুলোর মধ্যে কোনটার সাথে সদের সম্পর্ক রয়েছে? বলুন উস্তাদ জি, একেবারে শুরুর দিকে যেটা রয়েছে এটাই হলো সদের শুরুর অংশ। তাহলে আসুন এটার সাথে এটা মিলিয়ে দিই যে সেটা সদ হচ্ছে কিনা। এখন এই মাথাটা আমরা এই উপরে লাগিয়ে দিলাম, মাশাআল্লাহ, এখানে দেখুন সদ হয়ে গেছে। এরপরে এখানে রয়েছে দদ। সদ এবং দদের মধ্যে পার্থক্য শুধু নুক্তার সাথে। তাহলে এখানে সদ নুক্তা ছাড়া, আর এই যে দেখুন এখানে নুক্তা সহ রয়েছে। তাহলে এইটা যদি আমরা শুরুর সাথে লাগিয়ে দেই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? দদ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমরা একটু এটা এখানে বসিয়ে দিই। এই যে কত সুন্দর এখানে দদ তৈরি হয়ে গেছে। এরপরে দেখুন এখানে কিন্তু একটা আকৃতি রয়েছে যেটা বায়ের মতো আকৃতি দেখা যাচ্ছে। এখানে যদি আমরা একটা নিচে ফোঁটা দিয়ে দেই তাহলে সেটা বা হয়ে যাবে, আর উপরে যদি 2 নুক্তা দিই তাহলে সেটা তা হবে, আর যদি 3 নুক্তা দিই তাহলে সেটা সা হবে। কিন্তু এখানে আমাদেরকে কি বলা হচ্ছে বলুন তো? বলা হচ্ছে ফা বানাতে। তাহলে ফায়ের শুরুতে কি হয়? ফায়ের শুরুতে একটা গোল মাথা থাকে, উপরে একটা নুক্তা থাকে। তাহলে দেখুন তো এখানে গোল মাথাটা কোনটা আর উপরে একটা নুক্তা আছে? বলবেন উস্তাদ যে একেবারে শেষের দিকে একটু তাকান, এই যে দেখেন এখানে এই যে গোল মাথা রয়েছে এবং উপরে একটা নুক্তাও রয়েছে। তাহলে আসেন আমরা এই মাথাটাকে এটার সাথে জুড়ে দেই, তাহলেই দেখবেন এখানে এইটা বা তা সায়ের আকৃতি থেকে এটা ফা হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে গোল মাথা, উপরে একটি নুক্তা হয়ে যাচ্ছে। তাহলে দেখুন বা তা ফা আমরা শিখেছি, এখন কিন্তু এটার সাথে ফাও শিখে গেলাম। একইভাবে আকৃতি দিয়ে শুধু উপরে এই গোল চিহ্ন দিয়ে একটি নুক্তা দিলেই সেটা কি হয়ে যায়? ফা হয়ে যায়। দেখুন এইখানে যে আকৃতিটা রয়েছে, বলুন যে উস্তাদ জি এখানে যদি একটা নুক্তা লাগাই দিই তাহলে কিন্তু সেটা নুন হয়ে যাবে। কিন্তু এখানে আমাদেরকে নুন বলতে বলা হয় নাই, এখানে বলা হয়েছে কফ। তাহলে দেখুন তো কফের শুরুর দিকের চিহ্নটা কেমন হয়? একটা গোল মাথা থাকবে ফায়ের মতোই, তবে নুক্তা থাকবে 2টি। তাহলে দেখুন তো ফায়ের মতো গোল মাথা, কিন্তু 2টি নুক্তা কোথায় রয়েছে? বলুন যে এই যে একেবারে শুরুর দিকে রয়েছে গোল মাথা, উপরে 2টি নুক্তা। বাস আমরা এটার সাথে এটা মিলিয়ে দিই। দেখুন এখানে আমরা এই গোল মাথাটা এখানে লাগালে এটাকে আসলে কি কফ দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই যে দেখুন আমরা এটার সাথে যদি এটা একসাথে এখন লাগাই তাহলে সেটা কি হয়ে যাবে? কফ হয়ে যাবে। এই যে দেখুন মাশাআল্লাহ, এই যে দেখুন এখানে কফ হয়ে গেছে। তাহলে এই হরফগুলো কিন্তু আমরা ভাঙা অংশগুলো চিনে ফেললাম যে এইটা হলো সদের শুরুর দিক, এটা হলো আমাদের আইনের শুরুর দিক, এটা গয়নের শুরুর দিক, এটা কফ, এটা দত, এটা ফা। এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ভাঙা অংশ আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারলাম। এরপরে আমরা আবার আসি যে দেখি এরপরেরগুলো কীরকম হবে। দেখুন শুরুতেই রয়েছে নুন। এখন আপনারা এই শুরুর অংশটার সাথে নুন কিভাবে মিলাবেন? এখানে যেই 5টি চিহ্ন রয়েছে কোনটার সাথে নুনের অংশ মিলবে? এখন কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, উস্তাদজি আসলে নুন কোনটা? একটু চিন্তা করুন, নুনে কি থাকে? এখানে দেখুন নুনের শুরুর দিকের অংশ নেই, মাঝখানে একটা নুক্তা থাকে সেটাও নেই। দেখুন তো এখানে শুরুর দিকের অংশ কোনটা এবং একটা নুক্তা আছে, এরকম কোনটা? তাহলেই কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন। বলবেন যে উস্তাদ জি এই যে 2 নম্বরে দেখা যাচ্ছে যে শুরুর অংশ আছে, একটা নুক্তাও আছে, এটা একটু আমরা এখানে লাগিয়ে দেখি তো আসলে নুনের মতো দেখা যায় কি না। হ্যাঁ, আমরা কিন্তু এখানে লাগিয়ে দেখছি, হ্যাঁ এটাই নুন। মাশাআল্লাহ, কত সুন্দর তাই না? আপনি কিন্তু শুরুতে বুঝতে পারছিলেন না যে আসলে নুনের সাথে তো কোনোটাই মিলছে না, কিন্তু যখন আপনাকে বলে দিলাম যে শুরুতে একটা ভাঙা অংশ আছে, মাঝখানে একটা ফোঁটা আছে, নুক্তা আছে, তখন কিন্তু আপনি ঠিকই ধরে নিয়েছেন যে হ্যাঁ এই 2 নম্বরের এটাই হলো নুনের অংশ। মাশাআল্লাহ। এরপরে দেখুন এখানে বা, এখানে বায়ের শেষের অংশ আছে, শুরুর অংশ নেই। তাহলে দেখুন আমরা বুঝতে পারছি যে বায়ের শেষের অংশ অর্ধেক যেরকম, শুরুর অর্ধেকও কিন্তু একই রকম, নিচে একটা নুক্তা সহ। তাহলে ঠিক এরকম একটা অংশ আমরা দেখি কোথায় আছে, নিচে একটা নুক্তা সহ। বলবেন যে উস্তাদ যে একেবারে শেষের দিকে তাকান। শেষের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ওইটার সাথে এটার শুরুর অংশ রয়েছে আর নিচে একটা নুক্তা রয়েছে। বাস আমরা এটার সাথে এটাকে কি করে দেই? যুক্ত করে দেই, তাহলেই কিন্তু পূর্ণ আকৃতির বা এখানে তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। এরপরে দেখুন তা, বায়ের যেরকম শেষের অর্ধেক ছিল তায়েরও শেষের অর্ধেক আছে। তাহলে আমরা কি করব? এটার শুরু অর্ধেক খুঁজব কি সহ? উপরে 2টি নুক্তা সহ। তাহলে দেখুন এখানে এটার সাথে সাদৃশ্যপূর্ণ কোনটা রয়েছে এবং উপরে 2টি নুক্তা রয়েছে।
বলুন উস্তাদ যে একেবারে শুরুর দিকে তাকান, এই যে এখানে এখানে শুরুর অংশ আছে, সাথে দুইটি নুক্তাও আছে। তাহলে আমরা কি করব, এটার সাথে এটা যুক্ত করে দেব এবং মিলিয়ে দেখব যে আসলে এটা তা হচ্ছে কিনা। এখানে আমরা যদি মিলাই তাহলে দেখব যে মাশাআল্লাহ এখানে কত সুন্দরভাবে তায়ের পূর্ণ আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে রয়েছে সা। তো বা, তা, থা তিনটে কিন্তু একই জিনিস, একই রকম, তবে পার্থক্য হলো সায়ের ক্ষেত্রে কয়টা নুক্তা হবে, 3টা নুক্তা হবে। তাহলে দেখুন 3 নুক্তাওয়ালা কোন অংশটা এখানে রয়েছে। বলুন উস্তাদ যে শেষের দিকে তাকালেই দেখা যাচ্ছে যে এখানে অর্ধেক সহ 3টি নুক্তা রয়েছে। তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে দেই, যুক্ত করে দেই, তাহলে কি হয়ে যাবে, তাহলে সা এটা পূর্ণ আকৃতি ধারণ করবে এবং আমরা বুঝতে পারবো যে এটাই মূলত সা। আমরা পূর্ণ আকৃতি দিয়ে দেখি যে আসলে এটা সা দেখা যাচ্ছে কিনা। মাশাআল্লাহ এখানে পুরোপুরি সা দেখা যাচ্ছে। এখানে রয়েছে ইয়া। এখানে আমরা বুঝতে পারছি যে আসলে ইয়ায়ের শেষের অংশটা এখানে রয়েছে। তাহলে আমরা জানি ইয়া একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা হয়। তাহলে এখানে দেখি শেষে নিচে 2 নুক্তাওয়ালা কোন অংশটা রয়েছে। বলুন উস্তাদ যে এই যে এটা, এখানে নিচে 2টি নুক্তা রয়েছে। তাহলে আসুন এটার সাথে এটা মিলিয়ে দেই, দেখি এটার সাথে এটা মিলিয়ে ইয়া হচ্ছে কিনা। মাশাআল্লাহ এটাই মূলত ইয়ায়ের প্রথম অংশ। তাহলে এই হরফগুলো কিন্তু আমরা ভাঙা ভাঙা অংশ কিন্তু চিনে ফেললাম। অংশগুলো যদি আলাদাভাবে আমাদের সামনে আসে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটা তা, এটা নুন, এটা বা, এটা সা, এটা ইয়া। তাহলে কিন্তু আমাদের জন্য এই বিষয়গুলো সহজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরও কিছু হরফ দেখব যেগুলো আমরা পূর্ণ অক্ষর তৈরি করব। দেখেন প্রথমে রয়েছে কাফ। তো এখন যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা লামের মতো দেখা যাচ্ছে। আমরা একেবারে শুরুর দিকে বলেছিলাম যে কাফের আলাদা একটা পরিচয় হলো এটা এরকম লামের মতো থাকার সাথে মাঝখানে একটা এস চিহ্নর মতো থাকবে। তাহলে দেখুন তো এখানে এই 4টি ভাঙা অংশের মধ্যে এসের মতো কোনটাকে দেখা যাচ্ছে। বলবেন যে উস্তাদ জি এই যে 2 নম্বরে রয়েছে এটাকে এসের মতো দেখা যাচ্ছে। তাহলে এক কাজ করুন, এই অংশটাকে এই মাঝখানে লাগিয়ে দিন, তাহলেই দেখুন তো কাফের মতো দেখা যাচ্ছে কিনা। যদি আমরা এই অংশটাকে এখানে লাগিয়ে দিই তাহলেই দেখব যে এটা পরিপূর্ণ কি হয়ে যাচ্ছে, কাফ হয়ে যাচ্ছে। এই যে মাশাআল্লাহ এটা কি হয়ে গেছে, কাফ হয়ে গেছে। এরপরে দেখুন এখানে গুলহা। দেখুন এখানে যেরকম একটা চিহ্ন রয়েছে ঠিক এরকম একটা চিহ্ন বিপরীত দিক থেকে থাকবে, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, গুলহা হয়ে যাবে। তাহলে এইটার বিপরীত চিহ্ন আপনি আপনার মাথায় কল্পনা করুন এবং দেখুন যে এটার বিপরীত চিহ্ন এখানে কোথায় রয়েছে। এই যে দেখবেন যে এখানে যেরকম রয়েছে ঠিক এর বিপরীত চিহ্নটা এখানে রয়েছে। তাহলে এক কাজ করুন, এটার সাথে মিলিয়ে দিন। এরপরে দেখুন ম্যাজিকের মতো এটা কি হয়ে যাচ্ছে, পূর্ণ হা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ কত চমৎকার, কত সুন্দর, তাই না? এরপরে দেখুন এখানে বলা হচ্ছে গোলতা। এখানে আমরা গোলহা লিখেছি, এখন আমরা গোলতা লিখব। একই জিনিস, পার্থক্য কি, উপরে 2টি নুক্তা রয়েছে। তাহলে এই যে বলুন উস্তাদ যে এখানে বিপরীত চিহ্ন রয়েছে এবং উপরে 2টি নুক্তাও রয়েছে। তাহলে এটা কি করব, এটার সাথে জুড়ে দিব, মিলিয়ে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, গোলতা হয়ে যাবে। এরপরে রয়েছে মিম। মিমের শুরুর দিকের চিহ্ন কীরকম আমাদের সবার জানা আছে যে নিচ থেকে গোল অংশ হয়ে যাবে। তাহলে দেখুন এখানে গোল অংশ কোনটা, এই যে এটা। তাহলে এটার সাথে এটাকে জুড়ে দিন, মিলিয়ে দিন, দেখবেন যে এটা কি হয়ে গেছে, মিম হয়ে গেছে। এই তো আপনারা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং একটার সাথে আরেকটাকে যুক্ত করতে পারছেন। এটাকে আরেকটু গভীরভাবে আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে দেখবেন যে এটা আপনাদের মাথায় পুরোপুরিভাবে বসে গেছে, কখনো এটা আপনার মাথা থেকে সরছে না। তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা আমাদের যেই এতক্ষণ আমরা যে ক্লাসগুলো করলাম এর পরের যে হরফগুলো আমরা একটার পর একটা রেখা টেনে যুক্ত করব। এখানে আমাদেরকে একটার পর একটা হরফ থাকবে, বাস আমরা একটা রেখা টেনে টেনে যুক্ত করব এবং সাথে সাথে পড়তে থাকব। শুরুতেই আমরা দেখি যে এখানে রয়েছে আলিফ। তাহলে আমরা কি করব, আলিফ পড়ব এবং পরবর্তীতে রয়েছে বা। এই আলিফ পড়ার সাথে সাথে বায়ের দিকে আমরা একটা রেখা টেনে দেব, এরপরে বলবো বা, বায়ের পরে আমরা আরেকটি রেখা টেনে দেব, বলবো তা। এভাবে করে আস্তে আস্তে যেতে থাকবো। সা, হা, জিম, খ, দাল, দাল, র, ঝা,
সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া, গোলতা, ইয়া। তাহলে আমরা যদি এইভাবে এটা পুরোটা কয়েকবার চর্চা করি, অনুশীলন করি, উচ্চারণ করি, বলি, তাহলে কিন্তু আমাদের এই আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, আর কোনো সংশয় থাকবে না, আর কোনো আমাদের অস্পষ্টতা থাকবে না। আমরা আরবি হরফগুলোর সাথে খুব ভালোভাবে নিজের সম্পর্ক তৈরি করতে পারবো এবং আরবি হরফগুলো আমি আমার হৃদয়ে গেঁথে ফেলতে পারবো। আসুন আমাদের এই ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো আবারও করি এবং এই অনুশীলনগুলো বারবার চর্চা করতে থাকি। মাত্র আমাকে 24টি ঘন্টার সময় দেবেন, দেখবেন যে কত সুন্দরভাবে আপনি কোরআন শিখতে পারছেন। সাথে থাকুন, লেগে থাকুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা আপনার এই কোরআন শিখার পথকে অনেক বেশি সহজ এবং সুগম করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।